আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। আমি রাজেন গুহ। এনকাউন্টার করে কি বাংলায় আইন শৃঙ্খলা ফেরানো সম্ভব? বন্দুকের গুলির ভয়ে কি কমবে ধর্ষণ, খুন আর গুন্ডাগিরি? বারুইপুরের প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টার নিয়ে বিজেপি কোনো রাগঢাক না রেখেই বলছে সমাজ বিরোধীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর পদক্ষেপ জরুরি। আমার সঙ্গে আছে বিজেপির বিধায়ক, প্রাক্তন আইপিএস অফিসার, স্পষ্টভাষী এবং টেলিভিশনের পরিচিত মুখ দেবাশিস ধর। দেবাশিস বাবু, অনেক ধন্যবাদ ট্রু নিউজ বাংলার সাথে কথা বলার জন্য। স্বাগত আপনাকে। প্রভাস মণ্ডল কি এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য জেনে ফেলেছিল যা প্রকাশ্যে এলে পুলিশ মহলে বড়সড় অস্বস্তি তৈরি হতে পারত? এমন কোনো চক্র, নেটওয়ার্কের কথা সে কি জানতো যার সঙ্গে পুলিশের কোনো অংশে যোগাযোগ ছিল? দেখুন, পুরো ব্যাপারটাই এমন একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। একটি নাবালিকা মেয়ে যেভাবে রেপ অ্যান্ড ফলোড বাই মার্ডার, এই ঘটনাটি ঘটেছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ এ গ্যাং রেপ। আমরা এতদিন অন্যান্য যে ঘটনা দেখেছি, আজ পর্যন্ত পুলিশকে দেখেছি অন্য ভূমিকায়। ঠিকমতো তদন্ত না করা, তদন্ত ধামাচাপা দেওয়া, এভিডেন্স লোপাট করা, এবং ট্রায়ালের সময় গিয়ে এমনভাবে কেসটাকে সাজিয়ে রেখেছিল যাতে ঠিকমতো ট্রায়াল হতো না, অভিযুক্তরা খালাস পেয়ে যেত। দিস ইজ দ্য ফার্স্ট টাইম পুলিশ যেটা করা উচিত সেই কাজটাই করেছে। এক, স্টেপ বাই স্টেপ যদি বলে যাই, যে দ্রুত কেস রেজিস্টার করে, যদিও খুব দুর্ভাগ্যজনকভাবে তখন এই ঘটনাটি ঘটে গেছিল, সিন অফ ক্রাইম অবধি পৌঁছানো, যারা অপরাধী ছিল তৎক্ষণাৎ 3 জনকে অ্যারেস্ট করা হয়েছিল, এবং যাকে পরবর্তীকালে পাওয়া যায় তাকে দিয়ে রিকনস্ট্রাকশন অফ ক্রাইম, এটাও কিন্তু একটা ইনভেস্টিগেশনের পার্ট। এবং রিকনস্ট্রাকশন যত সুন্দরভাবে করে যখন পিসিতে থাকে আসামি, সেই কাজটি করা যায়, সেক্ষেত্রে কিন্তু এভিডেন্সটা অনেক বেশি মজবুত হয়। এবং সেটা আপনারা জানেন, যখন ট্রায়াল হয়, এভিডেন্সের উপরে তো ট্রায়াল হয়, তো সেক্ষেত্রে এর উপরে ভিত্তি করেই কিন্তু সাজা হওয়া না হওয়াটা নির্ভর করে। এবং সাজা হলেও তার গ্র্যাভিটি কতটা হবে বা কতটা বেশি সাজা হতে পারে, সেটা পুলিশের পুরো এই তদন্ত করাটা, দ্যাট ইজ এ অর্কেস্ট্রা। যেরকম ভাবে অর্কেস্ট্রাতে আমরা সুন্দরভাবে একটার সাথে আরেকটা, যে ধরুন সুরকে সাজাই, সেরকম এভিডেন্সটাও একটার সাথে আরেকটা এভিডেন্সকে মেশানো হয়। এই ঘটনাটি ঘটানোর সময়, যেটা আমরা পুলিশ সূত্রে বা ইনভেস্টিগেশনে যেগুলো বেরিয়ে এসছে, এই লোকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, বন্দুক ছিনিয়ে নিয়ে গিয়ে অ্যাটাক করার চেষ্টা করেছিল। আর আপনারা এটুকু ভালো করেই জানবেন যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স বলে একটি ব্যাপার আছে, যেটা আমাদের জেনারেল এক্সেপশনের মধ্যে পড়ে। আগে আইপিসি, মূলত ওটা আইপিসির একটা সেকশন ছিল, পরে ন্যায় সংহিতায় চলে এসছে। জেনারেল এক্সেপশন দু ধরনের ক্ষেত্রে হয়, একটা ইন রেসপেক্ট অফ লাইফ, অ্যান্ড 2 নম্বর হচ্ছে ইন রেসপেক্ট অফ প্রপার্টি। তো এক্ষেত্রে যখন পুলিশকে অ্যাটাক করতে চায়, তখন রাইট অফ প্রাইভেট ডিফেন্সে পুলিশ গুলি চালায়। আমরা এটাকে তথাকথিত এনকাউন্টার বলতে যা বোঝায়, দেখুন, এনকাউন্টার ইজ এ ভেরি, বলতে পারেন যে, বিগ টার্ম। এনকাউন্টার, দেবাশিসবাবু, সে ব্যাপারে আসবো আমি। তার আগে আপনাকে আমি বলি যে আপনাকে আমি খুব শ্রদ্ধা করি। আপনি খুব দক্ষ একজন আইপিএস অফিসার ছিলেন, এবং বিজেপির মধ্যে আপনার খুব রেসপেক্ট আছে আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের জন্য। তাই জন্য আমি কিছু কঠিন প্রশ্ন করলে
আগেই আমি বলে নিয়েছিলাম এই ইন্টারভিউ শুরু হওয়ার আগে, আমাকে ক্ষমা করবেন, মার্জনা করবেন, আপনার খারাপ লাগা উচিত নয়। কয়েকটা প্রশ্ন আপনি এক্ষুনি বললেন যে পুলিশ খুব দক্ষতার সাথে প্রথমবার কাজ করেছে। আবার কাউন্টার কোয়েশ্চেন, দক্ষতা কোথায়? পুলিশ এই দুজনকে যাদেরকে আজ গ্রেপ্তার হয়েছে তাদেরকে আগে ছেড়ে দিয়েছিল, এবং ছেড়ে দিয়েছিল কার কোথায়? শান্তনু মণ্ডল বলে একটি ছেলে, সে ভিডিও রিল বানাচ্ছিল, সে পুলিশের কাছে দুজনকে ধরে নিয়ে এসেছিল যাদের আজ পুলিশ গ্রেফতার করেছে। সেই দুজনকে কবির মোল্লা এবং আনন্দ সর্দার, তারা আজ গ্রেফতার হয়েছে, কিন্তু আগে তাদেরকে পুলিশের কাছে যখন আনা হয়েছিল তখন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। 1, 2, পুলিশ প্রভাসকে গ্রেফতার করেনি। এই শান্তনু মণ্ডল ভিডিও বানিয়ে রিল করতে করতে পাবলিসিটির জন্য তাকে গ্রেফতার না করে তার সাথে কথা বলতে বলতে 3 হুইলারে করে তাকে নিয়ে থানায় আসে এবং বলতে থাকে যে মব লিঞ্চিং এর ভয় থেকে বাঁচানোর জন্য তোকে আমি থানায় জমা করছি। পুলিশের দক্ষতার কথা বলছেন। দক্ষতা হলে আমি জাস্ট 1 মিনিট, দক্ষতা হলে পুলিশ ইনভেস্টিগেশন করবে, ক্রাইম সিন রিকনস্ট্রাকশন করবে, ক্রাইম সিন রিকনস্ট্রাকশন করার সময় ভিডিওগ্রাফি করবে, সেই ভিডিওগ্রাফি পাবলিশ করবে যে কিভাবে যাকে এনকাউন্টার করা হয়েছে সে কিভাবে পুলিশের কাছ থেকে রিভলভার ছিনিয়ে পুলিশকে তাক করেছিল, সেই প্রমাণ পুলিশ পেশ করবে, এফআইআর করবে। কারণ ল বলে এনকাউন্টার হলে তারও একটা এফআইআর হতে হবে, যেটা আজ অব্দি হয়নি। আমি এনকাউন্টারের বিরুদ্ধে নই। এনকাউন্টার হতেই পারে, যারা দোষী, যারা এই ধরনের ক্রাইম করছে, রেপ ইত্যাদি, আমরা দেখেছি অভয়াকাণ্ডে তারা সাজা পায় না, সাজা পেলেও ছেড়ে যায়, অথবা সাজা পেলে 10 বছর পরে ছেড়ে যায়। সুতরাং এনকাউন্টার একটা পন্থা হতে পারে, আমরা এটা মেনে নিতে পারি, কিন্তু প্রশ্নটা হচ্ছে পুলিশের দক্ষতা কোথায়? এর উত্তরে প্রথমেই বলি যে আমারও ব্যক্তিগত জীবনে অনেক এমন কেস আমি তদন্ত করেছি, যিনি খুব স্বাভাবিক থাকেন আফটার দ্য ইনসিডেন্ট, বা যিনি নিজেকে সব থেকে বেশি, ধরুন উনি সাক্ষী হিসাবে নিজেকে প্রতিপন্ন করতে চান, বা উনি দেখাতে চান যে উনি ঘটনাটা জানেন, অন্যের ওপরে দোষ চাপিয়ে বা এমন দিকে তদন্তটা মোড় ঘোরাতে চান, পরবর্তীকালে কিন্তু ইনভেস্টিগেশনে দেখা যায় উনি সব থেকে বড় দোষী, বা এই কেসে হয়তো উনি মূল অভিযুক্ত। তো প্রথমে যে পুলিশের বলতে পারেন যে আপনি যেটা বলছেন যে শান্তনু মণ্ডলের ব্যাপারটা যেটা আলোকপাত করছেন, পুলিশ যতক্ষণ না পর্যন্ত কোনো তার তথ্য প্রমাণ যার এভিডেন্সিয়াল ভ্যালু আছে হাতে পায়, ততক্ষণ কিন্তু কাউকে আমরা প্রত্যেকেই সাসপেক্ট, বা বলতে পারেন যে কিছু কিছু লোককে উইটনেস হিসাবে দেখি। যে মুহূর্তে ইনভেস্টিগেশনের মোড় সেই দিকে যায়, সেক্ষেত্রেই কিন্তু সেটা একটা প্রামাণিক তথ্য প্রমাণ বলে বোঝা যায়। 2 নম্বর, এই যে যেটা বললেন যে যখন ভিডিওগ্রাফি করার ব্যাপারটা থাকে না, অবশ্যই সেটা জনগণের সমক্ষে আনার কোনো বলতে পারেন যে তার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, বা নেই। এটা অতি অবশ্যই করতে হয়। এটা করতে হয় যখন ম্যাজিস্টেরিয়াল যখন ইনভেস্টিগেশন হবে। শুধু তাই নয়, এই ঘটনায় হিউম্যান রাইটস কমিশনেরও একটা ভূমিকা থাকে। যে কোনো যদি এই ধরনের পুলিশ ফায়ারিং হয় বা এই ধরনের ঘটনা ঘটে, সেখানে সাধারণত হিউম্যান রাইটস এটা ইন্টারফেয়ার করে, এবং হিউম্যান রাইটস কমিশনের কাছে যখন পুলিশকে ব্যাখ্যা দিতে হয়, তখন পুলিশ অবশ্যই তার কাছে কি কি সপক্ষে যুক্তি আছে সেটা দেখে। এবং এটাও হিউম্যান রাইটস কমিশনের একটা গাইডলাইন আছে যে এই ধরনের যখন কোনো ঘটনা ঘটে, এক্ষেত্রে মার্ডার কেস রুজু করা হয় না। এটা কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার যদি
হুম, হুম, এই ধরনের ঘটনা ঘটে, সেটা করতে হয়। কিন্তু আইনের চোখে আমি আবার বলছি, সেটা যদি আহ, এই ক্ষেত্রে জেনারেল এক্সেপশনের যেও চ্যাপ্টার আছে, যে কেন আমরা ফায়ারিংটা করলাম, যখন এটা জেনারেল এক্সেপশনে পড়ে যাবে, সেই হুম, প্রামাণিক তথ্য যেটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স পাওয়া যাবে, সেটা হুম, কিন্তু তখন সেই পুলিশ অফিসার কোনোভাবেই তখন হুম, ওই কালপেবল হোমিসাইডের মধ্যে পড়বেন না। মানে হুম, যদি সেই সময় গুলি চালানোর দরকার হয়ে থাকে এবং হুম, দ্যাট ওয়াজ ইনএভিটেবল, এটা যদি হুম, প্রমাণিত হয়, হুম, সেক্ষেত্রে কিন্তু তার গুলি চালানোটা জাস্টিফাইড, এবং সেক্ষেত্রে তাকে কোনোভাবেই আমরা দোষী সাব্যস্ত করতে পারি না। আর হুম, ৩ নম্বর যেটা বললেন, শান্তনু মণ্ডল বা তাদের যে হুম, ভূমিকা, হুম, সেই প্রত্যেকটা জিনিসের একজন এনকাউন্টার হয়েছে বলে সবাই জনগণ বলছে, কিন্তু হুম, বাকি এই কেসে আরো ৩ জন অভিযুক্ত রয়েছেন যারা পুলিশের কাস্টডিতে আছেন। তো হুম, সেখান থেকে এটা মনে করার কোনো কারণই নেই হুম, যে এই কেসের এভিডেন্স লোপাট হয়ে গেছে। কারণ প্রথমেই তার ফরেনসিক এভিডেন্স কালেক্ট করার জন্য যা হুম, যা ডকুমেন্টেশন কালেক্ট করা দরকার, হুম, বিশেষ করে ময়না তদন্তে কোনো রকম ভাবে পুলিশ তাকে আড়াল করার চেষ্টা করেনি। হুম, রেপ উইথ মার্ডার হয়েছে, সেটা অবশ্যই তার ময়না তদন্তে আছে। দু হুম, নম্বর হচ্ছে যে তার ওয়্যারিং অ্যাপারেল বা অন্যান্য যে এভিডেন্স গুলো কালেক্ট করে ফরেন্সিকে পাঠানো দরকার, সেগুলো করা হয়েছে। সেখান থেকে একদম সুনির্দিষ্ট প্রামাণিক তথ্য পাওয়া যাবে। আর ৩ নম্বর হচ্ছে যারা এর সাথে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, যখন ধরুন ওই ক্যামেরায় দেখা যাচ্ছে যাচ্ছে, তারপরে তার মোবাইল লোকেশন বা অন্যান্য যে ব্যাপারগুলো ট্র্যাক করে যাওয়া, সেক্ষেত্রে কিন্তু এই কেসে খুব একটা অসুবিধার হওয়ার কথা নয় যে আচ্ছা, এই এই কেসটা কেস, দেবাশিস ক্র্যাক বাবু, এই করতে। কেসের ব্যাপারে আসবো। আমার অনেক প্রশ্ন আছে আজকে আপনার সাথে, কারণ আপনি শুধু একজন আইপিএস অফিসার পুলিশ ডিপার্টমেন্টে ছিলেন না, আপনি ইনভেস্টিগেশনে ছিলেন, আপনি ক্রিমিনোলজির এক্সপার্ট। সুতরাং সময় কম, অনেক প্রশ্ন আছে, এগিয়ে যাওয়া যাক। আমার পরের প্রশ্ন হচ্ছে, দেখুন, বারুইপুর ধর্ষণ কাণ্ড আহ, পরে, এনকাউন্টারের পরে আম, সাধারণ মানুষের মধ্যে একটা হর্ষ উল্লাসের ব্যাপার। আমি আমি কোটি কোটি লোক খুব খুশি। আহ, এর মধ্যে কোনো রাজনৈতিক বার্তা বিজেপি দিতে চেষ্টা করছে? বিজেপি খুব খোলাখুলি বলছে যে ক্রাইমকে কন্ট্রোল করতে হলে কিছু হার্ড ডিসিশন নিতে হবে, এটা একটা হার্ড ডিসিশন ছিল, এবং সাধারণ জনতাও সেটাকে সমর্থন করছে। তারা মনে করছে ক্রিমিনালদের ট্রায়াল করে কোনো লাভ নেই, মরে গেছে ভালো হয়েছে। এই রাজনৈতিক বার্তাটাতে আপনি বিশ্বাস করেন পার্সোনালি? কারণ আপনি কোথাও না কোথাও একজন পুলিশ অফিসার ছিলেন, আপনি একজন কোয়াসি জুডিশিয়াল ব্যক্তিও বটে, যেহেতু আপনি পুলিশে ছিলেন। এখন আপনি একজন এমএলএ। এই রাজনৈতিক বার্তাটাতে আপনি বিশ্বাস করেন? দেখুন, আমি বলতে পারেন যে যেহেতু আমার প্রফেশনটা আইনের সাথে জড়িত ছিল, যদি হার্ড অ্যান্ড ফাস্ট মানে আইনের ব্যাখ্যায় যান, হুম, আইন একটা স্টিরিওটাইপ পদ্ধতিতে চলে। সেক্ষেত্রে আইনের ক্ষেত্রে আবেগ বা ইমোশনস এটা হুম, কোনো কাজ করে না। এবারে আপনি সামাজিক বার্তায় চলে আসুন। আমরা দীর্ঘদিন ধরে সমাজটা যে জায়গায় পৌঁছেছে না, বিশ্বাস করুন, আমি হুম, নিজেও অনেক কেসে তদন্ত করেছি, বা রাজনীতিতে নামার আগে এবং পরে যে ঘটনাগুলো দেখেছি, এই শুধু অভয়া নয়, প্রত্যেকটি মানে আগে হাঁসখালি বলুন, তারপরে হুম, আমাদের কসবা ল কলেজ বলুন, দুর্গাপুর বলুন, ইভেন কি পার্ক স্ট্রিট বা অন্যান্য যে কোনো ঘটনা, হুম, প্রত্যেকটা মানুষকে একের পর এক যেভাবে, এরপরে তামান্না হয়েছিল, হুম, প্রত্যেকটি ঘটনা মানে যেভাবে নাড়া দিয়ে গেছে না, হুম, একটা কথা, মানে বা এই মেয়েটি যে মারা গেছে, তার বাবা এবং কাকার আমি পুরো ইয়েটা দেখলাম, স্টেটমেন্ট হুম, গুলো দেখলাম, বা ওনাদের সাথে যখন বারুইপুরে ওরা গেছিল, মানে হুম, যে মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলছিলেন বা তার পাশের ঘরে হুম, বসেছিল, হুম, এটা আমরা হয়তো কয়েকটা মাত্র দেখেছি। হুম, এছাড়াও যেহেতু আমি একজন পুলিশ অফিসার বা হুম, পরে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে এই ফিল্ডে এসেছি,
যাদের সাথে মানে প্রচুর ঘটনা বা অনেক বলতে পারেন যে সন্দেশখালীতে হুম, শাহজাহানের যে ঘটনা ঘটিয়েছে, এরকম প্রত্যেকটি জায়গায় বিশ্বাস করুন, প্রত্যেকটি জায়গাতে এই ধরনের প্রচুর ঘটনা ঘটেছে। 100টার মধ্যে হয়তো 1টা 2টো 3টে 5টা ঘটনা রিপোর্টেড হয়েছে। তাতেও কোনো মানে তাতে কোনো সাজা বা কিছু হয়নি। আর বাকি 95টা কেউ লোকচক্ষুর মানে এই লজ্জাতে কেউ এগুলো সামনে আসেনি। এই মানুষের যে অব্যক্ত যন্ত্রণা দিনের পর হুম, দিন ধরে, হুম, এবং তার পরিবারের মানে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, বা যে মা সেই সন্তানকে হারিয়েছে, বা অভয়ের ক্ষেত্রেই দেখুন যে এত বড় একজন ডাক্তার যেভাবে তার কর্মক্ষেত্রে এত প্রোটেক্টেড জায়গাতে এগুলো হয়েছে, এটা না, বিশ্বাস করুন, আপামর বাঙালি বিশেষ করে মেয়েরা হুম, এটা মেনে নিতে পারেনি, এবং কেউ হুম, মেনে নেওয়ার কথাও নয়। তাকে হুম, যদি আমি তাত্ত্বিকতার জ্ঞান দিয়ে বোঝাতে চাই বা আইন দিয়ে বোঝাতে চাই, যতই কিছু না করুন সে মানবে না। হুম, ধরুন, যদি আমাদেরও পরিবারে কারো সাথে বা যারা আমরা তাদের এই যে বিভিন্ন জিনিস বোঝাতে চাই, কালকে বিকাশবাবু অনেক কথা বলছিলেন, আমি শুনছিলাম। তো বা যারা বলছেন যে এটা ঠিক হয়নি, তাদের না আমি পরিবারের সাথে যখন আমি একটু আমি শেষ ঠিক করি। আমি হ্যাঁ, ঠিক ভুলের ব্যাপারে যাচ্ছি না, আপনার এ, বার্তায় আমার আপনি সবল। বার্তায় আমি আসছি ওখানে। হুম, হুম, যখন তার পরিবারের সাথে ঘটবে, হুম, সেই রক্তটা তার কতটা গরম হতে পারে বা সে কিভাবে রিয়াক্ট করতে পারে। আমি হুম, বিশেষ করে কালকে তামান্নার মা বা ওই পরিবারের হুম, লোকের কথা শুনছিলাম। হুম, সত্যি তারা যে এত ম্যাচিওর স্টেটমেন্ট দিচ্ছিল এরপরে, হুম, হুম, হয়তো পুরোটাই সাপোর্ট করেছে, হুম, কিন্তু বিশ্বাস করুন যে আইন হয়তো আইনের জায়গায় থাকে, আইন হুম, সকলকে তার ন্যায় দেয় জাস্টিসও না। দিতে পারে না, ঠিক আছে? হুম, কিন্তু বিজেপির এটা রাজনৈতিক স্টেটমেন্ট, বিজেপির একটা রাজনৈতিক স্টেটমেন্টের সব থেকে বড় যেটা আহ, মানে বলতে পারেন মানুষের সামনে আনতে চাইছে যে আমরা এই ঘটনা শুধু নয়, যে কোনো অপরাধ হলে বিশেষ করে নারী নির্যাতনের ক্ষেত্রে, বা এই যে সরকারি অফিসার বা সরকারি সম্পত্তি ভাঙচুর, বা এই যে হুম, পুলিশ সিস্টেমটাকে মানে ল অফ হুম, ল্যান্ড যেখানে শেষ হুম, হয়ে গেছিল, হারিয়ে গেছিল, সেই হুম, সিস্টেমটাকে ফিরিয়ে না নিয়ে আসলে হুম, অপরাধীদের মুক্তাঞ্চল হুম, এতদিন তৈরি হয়েছিল। হুম, অপরাধীদের মানে রেপ করার পরে কি জুটছিল, হুম, অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছিল, তাদের হুম, জন্য সরকার প্রোটেকশন দিচ্ছিল। যে হুম, মা তার সন্তানকে হারিয়েছে 5 লাখ টাকা বা 10 লাখ টাকার বিনিময়ে হুম, নারীত্বের বলতে পারেন সম্মানের যে সওদা হচ্ছিল। হুম, আর সবচেয়ে বড় কথা যে পুলিশ যার তদন্ত করার কথা, সে তদন্ত কি করবে, হয় পানিশড হয়েছে, যেমন তার উদাহরণ সকলেই রয়েছেন, মানে বিভিন্ন অফিসাররা রয়েছেন। আর সব থেকে বড় কথা, সে মার খেয়ে টেবিলের তলায় লুকোচ্ছিল, কখনো অপরাধী ধরতে গিয়ে কারো বাড়িতে প্রাণ বাঁচাতে আশ্রয় নিতে হচ্ছিল। এই সিস্টেম যদি ভাঙতে হতো, কখনো না কখনো এত হার্ড স্টেপ না যদি নিয়ে কোনো মুখ্যমন্ত্রী হোক বা কোনো সরকার হুম, এগিয়ে না আসতেন, এই হুম, সিস্টেমকে ভাঙা সম্ভব ছিল না। যেখানে অপরাধীদের ভয় পাওয়ার কথা, হুম, সেখানে মানে ল এনফোর্সিং এজেন্সি ভয় পাচ্ছিল। তো আজকে যদি আমি একটা ব্যালেন্সিং জায়গায় নিজেকে দাঁড় করাই, যে একদিকে আমি পুলিশ অফিসার, একদিকে আমি এমএলএ, রাজনৈতিক ব্যক্তিত্ব। আমার প্রশ্নটা সেখানেই ছিল, আমার তো প্রশ্নটা ঠিক সেখানেই উম, ছিল। আহ সেটার উত্তর খুব ছোট্ট করে বলুন। আবারও বলছি, অনেক প্রশ্ন আছে আপনার জন্য। সেটার আহ, উত্তর একটা আপনি কথাই বলতে আহ, পারি, যে সমাজকে একটু শেখানো দরকার আছে, মানে অনেক হয়েছে তো, তার মানে অনেক সোজা মানুষের। কথা, আপনি আপনি এনকাউন্টারকে সাপোর্ট করেন। আপনার মনে আমি হয় অ্যাজ এন ইনস্ট্রুমেন্ট, অ্যাজ এন ইনস্ট্রুমেন্ট, অ্যাজ এন এনকাউন্টারকে ইনস্ট্রুমেন্ট সাপোর্ট কাজ। করি না, হুম, যেটা সাপোর্ট করি, যখন যে ঘটনা হওয়া উচিত হ্যাঁ, সমাজ সেই তাৎক্ষণিক পরিপ্রেক্ষিতে, হুম, সেটা যদি না নিই, মানে হুম, এইটারই বিচার ধরুন ওই 5 বছর ধরে 10 বছর ধরে হতো না, তাহলে
এই ব্যাপারটা না মানে অনেক আর একটা রেপিস্ট তৈরি হতো, সোজা কথা। শুধু রিপিট স্টোরি নয়, মানে আর একটা এই রেপিস্ট কোনো তৈরি হতো। হ্যাঁ, ইয়েস, মানে যারা রেপ করে তারা সুযোগ সুবিধা বুঝতে পারতেন যে আপনি আইনের কিছুদিন প্রভাবে। পরে দেখতে 1-2 বছর যাক, আমার দেখবেন সমাজ কতটা শুধরে গেছে। তার মানে এই 1-2 বছরে যদি এনকাউন্টারকে একটা ইনস্ট্রুমেন্ট করে ইউজ করে সিলেক্টিভলি সরকার, তাহলে একটা ভয় ঢুকবে রেপিস্ট এবং গুন্ডাদের মনে। এটাই মোটামুটি বক্তব্য, তাই কি? যেটাকে অ্যাজ এন আমি ইনস্ট্রুমেন্ট একটা করে ইউজ ছোট্ট করতাম। বলছি, মানে যদিও এটা মানে এটার সাথে হয়তো বলবেন যে মানে এটা রেপের ঘটনা বা এটা ইয়ের ঘটনা, এ দুটো আলাদা। মানে আমার এই কনস্টিটিউয়েন্সিতে প্রচুর এত ঘটনা ঘটেছে, মানে প্রত্যেকটি নিরীহ মানুষের জমি এই নজরুল আলী মন্ডলের আশ্রিত গুন্ডারা সব দখল করে রেখে দিয়েছে। মানে কারো বয়স 50, 60, 70 হয়ে গেছে। তারা প্রত্যেকদিন, আমি না মানে অফিসে বসতে পারি না, বিশ্বাস করুন। মানে প্রত্যেকদিন বসলে তারা এসে অন্তত 50 জন লোক আমার কাছে এসে কান্নাকাটি করে। এবার যদি আমি ওই আইনের ভাষায় তাদের বোঝাতে যাই যে ভাই কোর্ট থেকে ইয়ে নিয়ে আসো, অনেক কিছু ইয়ে করো, কোনো কাগজ নেই, কিচ্ছু নেই, শুধু মানে মস্তানি করে দাদাগিরি করে জোর করে দখল করে রেখেছে। তো তারা না মানে বিশ্বাস করুন এতটাই অসহায়, তাকে আমি ওই বিধানটা দিতে পারি না। তাকে আমি আইনের বিধানের বাইরে গিয়ে অনেক বিধান আমাকে দিতে হয়। হয়তো বলবেন যে আপনি আইনের রক্ষক হয়ে এটা ঠিক করছেন কি ভুল করছেন সেই তর্কে, সেটার মধ্যেও অনেকটা মানে অবশ্যই আইনের মোড়কে রেখেই কাজটা করা হয়। কিন্তু যারা জোর করে এই মানুষগুলোকে এইভাবে ইয়ে করে রেখেছে, তারা কি বিশ্বাস করুন তো, তারা কি মানবে? বা তারা কোনোদিন মানে আমাদের যে যে আশাতে প্রত্যেকদিন ছুটে আসে বা যে জন্য আমাদের এত বড় ম্যান্ডেট দিয়ে নিয়ে এসছে, তারাও তো চায় যে আমি কিছুটা ন্যায় বিচার দিতে পারি। সেটা হয়তো সাধ্যের বাইরে গিয়েও বা বলতে পারেন আইনের গণ্ডির বাইরে গিয়েও আমাকে হয়তো এমন কোনো কিছু কাজ করতে হয়। কিন্তু আমি জানি আমি যা করছি আমার বিবেকের দিক থেকে আমি পরিষ্কার, এবং খুব সুন্দর কথা সরকারও। বললেন আপনি, বিবেক। বিবেক আপনার আছে। আহ, সব পুলিশ অফিসারের কি যখন হাতে বন্দুক থাকে, কোমরে বন্দুক থাকে এবং মাথায় হাত আশীর্বাদ থাকে, তখন সে বিবেক কাজ করে কি? এটা একটা বড় প্রশ্ন থাকবে। আপনি আপনার মতো সব পুলিশ অফিসারকে কি মনে করেন সবাই সেই বিবেক ধরে রাখতে পারবে? না, না, সবাই করেও না। প্রথমত আহ ৩টে জিনিস। এক হচ্ছে অনেকে স্টিরিওটাইপ হয়। তারা ওই গিয়ে কপি বুকের বাইরে গিয়ে কিছু করতে চায় না। ২ নম্বর হচ্ছে অনেকে মানে এই যে সিস্টেমটা এতদিন তৈরি হয়েছে না, বলতে পারেন যে এতটাই কারাপশনের সাথে জড়িয়ে পড়েছে, অনেক লোক এখনো নিজেকে শোধরাতে পারেনি। আর ৩ নম্বর হচ্ছে যে অনেকে করতে গিয়ে তাদের যে হাল হয়েছে, যেমন ধরুন আহ, আমাকে যে দীর্ঘ যে পিরিয়ডটার মধ্যে দিয়ে আমি যে জার্নিটা অতিক্রম করে গেছি, আমার জায়গায় অন্য কেউ থাকলে হয় সুইসাইড করে নিত, না হলে হয়তো মানে অন্য কোনোভাবে সাস্টেন করতে পারতো না, হয়তো হার্ট ফেল করে মারা যেত, বা এই দুনিয়াতেই থাকতো না, অন্য কোনোভাবে সে নিজেও মার্ডার হয়ে যেতে পারতো। থ্যাঙ্কস টু গড জীবনে অনেক কিছু মানে এই যে প্রতিকূলতা বা এই যে হার্ডশিপ, অনেকে এটা নিতে পারে না। প্রত্যেকটা মানুষের কিন্তু এই হার্ডশিপ নেওয়ার একটা ক্যাপাসিটি আছে। এই জন্যই মানে কিছু কিছু পুলিশ অফিসার অনেক কিছু করেছে, তারা হয়তো বিবেকের তাড়নায় পড়ে অনেক কিছু করতে গেছে, কিন্তু তার জন্য যেভাবে তারা পানিশড হয়েছে, বাকি লাইফ কেউ জেল খেটেছে, কারো এগেনস্টে হিউম্যান রাইটস হয়েছে, কেউ প্রমোশন পায়নি, কেউ টাকা পয়সা পায়নি। আর আমি সবকিছু নিয়ে আমি একটা কমপ্লিট প্যাকেজ। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা সকলে নিতে পারে না। আমি হয়তো আজকে ঈশ্বর আমাকে সেই মানে শক্তি এবং সামর্থ্য দিয়েছিল, আমি হয়তো কামব্যাক করে ফিরে এসেছি, কিন্তু সকলে তো বা সেই সময়টাও সকলে বলতে পারেন যে ওই পার্টিকুলার মোমেন্টটাতে হয়তো যে সরকার ছিল বা এই ট্রানজিশন ফেজটাও পাননি। ফলে এটুকুই বলতে পারি যে আহ, সকলের দ্বারা সত্যি সম্ভব হয় না, এবং না হওয়ারও কারণ আছে। অনেকে প্রচন্ড ভয় পান, মানে ভাবেন যে একে একটা এক্সাম্পল করে দাঁড় করিয়ে দিয়েছে, তা আমাদের কি হবে? আর প্রত্যেকেরই পরিবার আছে বা মানে অনেক কিছু মানে দেবাশিস ধরুন বাবু, বাধা দেবাশ বিপত্তি মধ্যে দিয়ে যেতে হয়। তো সবাই এটা দিতে পারে না।
দেবাশীবাবু, এই যে উচ্ছ্বাস আমরা দেখছি এনকাউন্টারকে নিয়ে, মানে সাধারণ মানুষ খুব উল্লসিত, যে ব্যাপারটা আগেও আপনাকে বলছিলাম, এর একটা সুদূর প্রসারী রাজনৈতিক নেতৃত্ব এবং গণতান্ত্রিক শাসনের ওপরে প্রভাব আছে। আজকে উল্লাস আছে, কিন্তু যখন পরপর এনকাউন্টার হতে থাকবে তখন এর প্রভাব কি পড়বে সমাজের উপরে? না না, এটার ব্যালেন্সিং একটা অতি অবশ্যই হ্যাঁ, থাকবে। আর এক্স্যাক্টলি। ২ নম্বর হচ্ছে যে এরকম ভাবার কোনো কারণ নেই যে যে কোনো ঘটনা হবে আর এরকম ঘটনা ঘটে যাবে। প্রয়োজন ছাড়া কখনোই এই ঘটনা কাম্যও নয়, হবেও না। সে ব্যাপারে সরকার যথেষ্ট সজাগ এবং সরকার এ ব্যাপারে বলতে পারেন যে সবসময় এর উপরে আমরা চিন্তাশীল। ৩ নম্বর কথা হচ্ছে যে আবার বলছি, কয়েকটা দিন যেতে দিন, কিছুদিন সমাজ কিন্তু শুধরে যাবে। যে অরাজকতা, মানে ওই শশাঙ্কর ভাষায় মাৎসন্যায় ওই পিরিয়ডটা ছিল। তো ওই মাৎসন্যায়টা যখন কেটে যাবে না, মানুষও কিন্তু আইনের শাসন মেনে নেবে। আর অপরাধীরা যখন দেখবে যে আমাদের মুক্তাঞ্চল হওয়ার বদলে মানে আমাদের সামনে যম দাঁড়িয়ে আছে, অতটা দেখুন, অতটা রিস্ক হয়তো কেউ নেবে না। আর মানুষও বুঝবে যে মানুষের সরকার যখন প্রতিষ্ঠিত হয়েছে এবং মানুষের জন্যই কাজ হচ্ছে, সেক্ষেত্রে দেখবেন আইনটাও সকলে মেনে চলবে। আর ২ দিন আগেই দেখুন না, যে হেলমেট ব্যবহার করা বা অন্যান্য ট্রাফিক আইন মেনে চলার যে সংখ্যার যেটা ছিল, আজকে দেখেছেন যে কতটা পাল্টে গেছে? তার কদিনের মানে মাত্র আগামী প্র্যাকটিস। আগামী ১-২ বছর আমরা উত্তরপ্রদেশের মতো, যেভাবে যোগী সরকার এনকাউন্টারের মানে একটা ভয় ক্রিয়েট করে অপরাধের হারকে কম করেছেন, অ্যাটলিস্ট তাই দাবি করেন, সেরকম একটা জিনিস বাংলায় একটা স্টেবিলাইজেশন প্রসেস এনকাউন্টারের থ্রু ক্রাইমকে কন্ট্রোল করা দেখবো আগামী ১-২ বছর, তাই কি? মোস্ট হিনিয়াস ক্রাইম যে ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে ধরুন আজকে কোনো টেরোরিস্ট এখানে অ্যাটাক করলো বা কোনো এমন কোনো কিছু আতঙ্কবাদী এখানে ঢুকে রয়েছে, তো সে সমস্ত ঘটনা ছাড়া বা এই ধরনের মোস্ট হিনিয়াস ক্রাইম ছাড়া, মানে সেখানেও যে মানে ধরুন এরকম করে পার্সপেক্টিভ তৈরি হলো যেখানে পুলিশের সাথে এনকাউন্টার হচ্ছে, কি ল এনফোর্সিং এজেন্সি অন্য বা আমাদের প্যারামিলিটারি ফোর্সের সাথে ইয়ে হচ্ছে। তাছাড়া তো এনকাউন্টার তথাকথিত আমরা যেটাকে বলি, আমার ভাষায় আমি আপনাকে প্রথমে বুঝিয়ে দিলাম যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স এগেইনস্ট প্রপার্টি অর লাইফ, এটা ছাড়া এটা করার তো প্রয়োজন নেই। মানে প্রয়োজন কি আছে? আর ২ নম্বর হচ্ছে যে একই সাথে দুটো জিনিসই যদি চলে, যারা আইন মানে তদন্ত করছেন, তদন্তকারী অফিসাররাও যদি ঠিকঠাক তদন্ত করার সুযোগ পান, তারাও তো পানিশ করতে পারবেন মানুষকে। একদিকে এরকম ঘটনা যেরকম ঘটেছে, সেরকম যদি এই বাকিদের ক্ষেত্রে যারা খুব মানে এই গ্যাং রেপটা করে মার্ডারটা করেছিলেন, তাদের ক্ষেত্রেও যদি ক্যাপিটাল পানিশমেন্ট হয়, তাহলেও ভয় থাকবে এবং তাহলেও মানুষের সাপোর্ট কিন্তু আমাদের সাথে থাকবে। তো সেক্ষেত্রে হ্যাঁ, মানে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট হওয়ার জন্য ফাস্ট ট্র্যাক দরকার, ক্যাপিটাল পানিশমেন্ট হওয়ার জন্য একটা নতুন নিয়ম দরকার, আহ, যেখানে এভিডেন্সিয়াল প্রসেসকে বদলানো যাবে, সেগুলো করতে সময় লাগবে। মানুষ চট জলদি যেটা চাইছে সেটা হচ্ছে এনকাউন্টার, মানুষ খুশি, সরকার খুশি, আহ, সরকারেরও একটা স্ট্রং হিম্যানের ইমেজ বনছে। সুতরাং এটা এখন সবাই উল্লসিত এটা নিয়ে, কিন্তু এনকাউন্টারের প্রসেসটা কি হবে, আমার প্রশ্নটা সেখানে। কে কে ডিসিশন নেবে কাকে এনকাউন্টার করা হবে? আপনি কি শুভেন্দু সরকারকে মুম্বাই পুলিশের আদলে বাংলায় একটা বিশেষ এনকাউন্টার স্কোয়াড গঠনের পরামর্শ দেবেন, যেখানে শুধুমাত্র এনকাউন্টার স্পেশালিস্ট পুলিশ অফিসাররাই থাকবেন, শুধুমাত্র এনকাউন্টার স্পেশালিস্টরা থাকবেন? না, না, ঠিক ব্যাপারটা এরকম হওয়াটাও উচিত নয়। আবার বলছি, পরিস্থিতির ওপরে বিচার করবে এই মানে এই রকমের ব্যাপার। মানে এরকম কোনো কিছুই ক্রিয়েট করা উচিত না যেখানে একটা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়। ২ নম্বর কথা হচ্ছে যে আবার বলছি, মানুষও আস্তে, আস্তে অ্যাডপ্টেড হয়ে যাবে। যখন দেখবে যে আস্তে, আস্তে ক্রাইম রেট কমছে, তো এই ব্যাপারগুলো মানুষের মানুষও, আর যেটা বললেন আপনারা ফাস্ট ট্র্যাক কোর্ট, হ্যাঁ অবশ্যই বেশি করা দরকার। বিচারের ব্যবস্থাকে এক্সপিডাইট করা দরকার। বিচারপতি
আরো অনেক বেশি নিয়োগ দরকার, মানে আইও এগুলো অনেক হতে বেশি অনেক নিয়োগ সময় লাগবে, এগুলো হতে না না অনেক খুব সময় লাগবে। খুব বেশি সময় লাগবে না। আমি বললাম তো 1-2 বছরের মধ্যেই হবে। আর আমি নিজে ব্যক্তিগত স্তরে গভর্নমেন্টকে মানে টেকনোলজি দিয়ে কি করে পুরো মানে সার্ভেলেন্স থেকে আরম্ভ করে ক্রাইম ডিটেকশন থেকে আরম্ভ করে ইনভেস্টিগেশনকে কি করে আরো এক্সপিডাইট করা যায় বা আরো ভালোভাবে করা যায়, প্রত্যেকটা জিনিসে মানে এআই আপনি কি মনিটর আপনার অ্যাডভাইস টেকনোলজি চেয়েছেন? দিয়ে আপনার অ্যাডভাইস চেয়েছে সরকার এখন অবধি? সরকার অতি অবশ্যই নেমে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই আপনি ওনার ব্যাপারে খুব অত্যন্ত কাছের লোক, আপনি ওনার খুব কাছের লোক, এ ব্যাপারে কোনো কথা হয়েছে? আমি অবশ্যই কথা হয়েছে। উনি বলেছেন আমার প্রেজেন্টেশন বানিয়ে নিয়ে যেতে। আমি ওনাকে একদম লেটেস্ট টেকনোলজি দিয়ে প্রেজেন্টেশন দেখাবো কি করে কবে পুলিশি দেখাবেন এটা? সিস্টেম। কবে 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 দেখাচ্ছেন? কবে আপনার প্রেজেন্টেশন না দেখাচ্ছেন? না সেটা তো উনি আমাকে বলেছেন খুব শিগগিরই তোমায় ডাকবো। কোনো মানে এটা আপনার কি তো তৈরি? আপনার কি তৈরি এটা? মোটামুটি মানে আমার টিমে বেশ কিছু মানে যাদের দিয়ে আমি এটা তৈরি করেছি, মানে খুব দক্ষ মূলভূত তার মধ্যে আমি আপনার, আইআইটিয়ানসরা রয়েছেন। আমি কনফিডেন্সিয়াল কিছু জিজ্ঞেস করবো না, মূলভূত আমাকে 4টে পয়েন্ট বলুন যেটা ওনার কাছে আপনি প্রেজেন্ট করবেন। দেখুন, জাস্ট ওয়ান লাইনে 4টে, 1 2 3 করে 4টে বলুন। প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন, মানে হুম, ক্রাইমের দুটো দিক আছে। হুম, এক হচ্ছে প্রিভেনশন করতে গেলে আপনাকে 2-3টে জিনিস, মানে যেখানেই মানে আমাদের ক্যামেরা দেখবেন এতদিন যেখানে লাগানো থাকতো অর্ধেক কাজ করতো না, অর্ধেক হুম, ভুলভাল জায়গায় ইয়ে থাকতো। হুম, মানে যে ক্যামেরাগুলো লাগানো থাকবে প্রত্যেকটা এআই মনিটর থাকবে, যে কোনো ঘটনা হলে সেখান থেকে পুরো ডেটাটা ক্যাচ করবে। 2 নম্বর এক কথা, নম্বর পয়েন্ট। 2 দু নম্বর। নম্বর কথা এই যে যে অফেন্ডিং ভেহিকেল বা যারা অপরাধী পালিয়ে যায় তাদের হুম, ডিটেক্ট করবে। কোথাও ল হুম, অ্যান্ড অর্ডার হলে সেই মবকে সেখানে কারা কারা ওখানে কি কি করেছে তাদের স্পেসিফিক রোল আইডেন্টিফাইড হয়ে যাবে। তিন হুম, নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট, মানে এমন আজকের দিনে অ্যাপ রেডি করা যায়, মানে ন্যাশনাল হুম, ক্রাইম রেকর্ড ব্যুরো বা স্টেট ক্রাইম হুম, রেকর্ড হুম, ব্যুরো থেকে যারা ওই দাগি অপরাধী রয়েছে, যারা ওই রাত্রে বিভিন্নভাবে পালিয়ে যায় বা হুম, এই যে রাত্রে বিভিন্ন ক্রাইম করতে বেরোয়, তারা যদি রাত্রে বেরোয় ক্যামেরাও সেটাকে ক্যাচ করে নেবে, বা যারা ইয়ে করছেন মানে ওই সময় টহল দিচ্ছেন তাদের কাছেও সেই অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপটা বা ডিভাইসে অ্যাপটা থাকতে পারে, সঙ্গে সঙ্গে তার ফেসিয়াল রেকগনিশন করে পুরো ডেটা সমস্ত দিয়ে দেবে। আর হুম, 4 নম্বর হচ্ছে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে ও যখন সমস্ত জিনিসটা আজ পর্যন্ত যত জাজমেন্ট হয়েছে বা যত ইনভেস্টিগেশনের রোল মডেলগুলো রয়েছে বা যেভাবে ইনভেস্টিগেশনকে আরো বলতে পারেন এফেক্টিভ করা যায়, সেই ব্যাপারটা যখন আপনার এআই পুরোটা ইয়ে করে নেবে, যে কোনো তদন্ত করতে গেলে এই কেসটাতে আপনার যা যা ডেটা লাগবে বা যা যা টেকনোলজি ব্যবহার করতে হবে বা যেটা করণীয় আছে, উইদিন ফিউ সেকেন্ডস আপনাকে সেটা বলে দেবে। ফলে আনফরচুনেটলি ইয়ে যেগুলো আপনি আপনি বলছেন সেগুলো দীর্ঘমেয়াদী, ন্যাশনাল ক্রাইম ব্যুরো বানাতে হবে দেশে, না যেটা না না, ন্যাশনাল ক্রাইম ব্যুরো আছে অলরেডি, তাদের কাছে ডিফান্ট আছে সমস্ত ন্যাশনাল সমস্ত ক্রাইম ব্যুরো। ডেটা আছে, সমস্ত ন্যাশনাল ক্রাইম, ডেটা আমাদের স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরোর কাছে আছে। আনফরচুনেটলি, শুধু আনফরচুনেটলি অ্যাপটাকে ডেভেলপ করতে হবে, এটা খুব বেশি ন্যাশনাল, সময় লাগবে না। মানে এই পুরো ব্যাপারটা তৈরি করতে হয়তো 2-3 মাস সময় লাগবে আমার, তার বেশি মানে এফেক্টিভ মানে আমরা কথা অন বলবো এই বোর্ড নিয়ে আমরা আপনার সাথে। অন এটা বোর্ড দারুণ একটা একটা, দারুণ সাবজেক্ট। আমি আপনার সাথে কথা বলবো আজকের ডিসকাশন এনকাউন্টার নিয়ে, কারণ আমি এটা একটা লম্বা ডিসকাশন আপনার সঙ্গে আলাদাভাবে করব, কিভাবে স্টেট পুলিশ একটা একটা স্টেট অন্য স্টেটের সাথে কোঅপারেশন করে না, ন্যাশনাল ক্রাইম ব্যুরো ডিফাঙ্ক্ট, কিভাবে তার সফটওয়্যার চলে না, তাই নিয়ে একটা আলাদা ডিসকাশন হবে। এবং সেটা স্টেটের হাতে নেই, কিভাবে পুলিশ রিফর্ম হয়নি বলে ন্যাশনাল ক্রাইম ব্যুরো এখনো অপারেটিভ হতে পারছে না ঠিকমতো। আমার প্রশ্ন আজকে এনকাউন্টার নিয়ে, দয়া নায়ক, প্রদীপ শর্মা, সঞ্জয় কদম, দয়া নায়ক, প্রদীপ শর্মা, সঞ্জয় কদম, ভারতের পুলিশ ইতিহাসে এই 3জন এনকাউন্টার স্পেশালিস্টের নাম আজও বিতর্কিত। এনারা একসময় দাউদ ইব্রাহিম গ্যাং নয়, পুরো বম্বে আন্ডারওয়ার্ল্ডকে খতম করেছিলেন। আবার তারপরে এনারাই সরকারের হেডেক হয়ে যায় এবং এদেরকে চাকরি থেকে সরানো হয়। তারপরে পুরো এনকাউন্টার ব্যুরোটাই ডিসলভ করে দেওয়া হয় বম্বেতে। মুম্বাইতে এই মডেলটা একসময় কাজ করেছিল, তারপরে আবার ব্যাকফায়ার করে।
তাহলে বাংলায় এনকাউন্টারের কোনো একটা নীতিগতভাবে একটা ডিপার্টমেন্ট বানিয়ে স্পেশালিস্টদের এনে আপনার রায় নিয়ে কি কিছু করা উচিত, যাতে এই ঘুণগুলোকে বার করা হোক, কিন্তু একটা প্রপার ভাবে? দেখুন, কোনো না কোনো ভাবে আপনি যে তিনজনের নাম বললেন, হুম, কিছুটা হলেও শ্রদ্ধা তাদের প্রতি রয়েছে। কেন? ওটা হুম, না হলে আজকে মুম্বাইয়ের থেকে ক্রাইম প্রোন জোন কিছু ছিল না কিন্তু। হুম, তো সেক্ষেত্রে যেখানে পুরো আন্ডারওয়ার্ল্ড বা দুবাই বা মিডল ইস্ট পুরোটা কন্ট্রোল করত, সেই তার থাবা থেকে বেরিয়ে আসতে পেরেছিল এনাদের জন্যই। কিন্তু আবার যেটা বললাম যে ফ্র্যাঙ্কেনস্টাইন আমাদের কখনো তৈরি করা উচিত নয়। আর প্রত্যেকটা এনারা জিনিস, ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছিলেন। কোনো জিনিসকে আপনি যদি মনিটর না করতে পারেন এবং তারও যদি কন্ট্রোল আপনার কাছে না থাকে, আর ৩ হুম, নম্বর হচ্ছে আমি বলছি যা করতে হবে সেটা আইনের মধ্যে থেকে, মানে আইনের হুম, বাইরে গিয়ে আপনি যা খুশি করলেন, এনে লোক মেরে দিলেন ধরে, এটাও কখনো কাম্য নয়, হওয়া হুম, উচিত নয়। বা এরকম কোনো এনকাউন্টার স্পেশালিস্ট টিম তৈরি করা উচিত বলেও আমার মনে হয় না। আমার মনে হয় যে কোনো ঘটনা ঘটলে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যা, মানে সেই ক্ষেত্রে যে অ্যাকশন নেওয়া উচিত সেইটাই নেওয়া উচিত। এবং আমাদের রাজ্যে দক্ষ পুলিশ অফিসারের অভাব নেই, এটা একদমই, মানে অভাব আছে এটা একদমই ঠিক নয়। মানে অনেকেই এই যে মোটামুটি আমাদের আইপিএস দের ক্ষেত্রে এই মুহূর্তে স্টেটে মনে হয় 225 জনের ক্যাডার রয়েছে। তার মধ্যে এতদিন হয়তো জনা 50 লোক বা জনা 25 লোকের কাজ ছিল, বাকিরা কোনো কাজ করারই সুযোগ পায়নি, মানে একদম ডিফাঙ্কড হয়েছিল। সঙ্গে ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর বা ডিএসপি পদমর্যাদারও প্রচুর অফিসার রয়েছেন যারা অত্যন্ত দক্ষ, তাদের দক্ষতায় মরচে ধরতে পারে। কিন্তু তারা এতটাই দক্ষ, এই মরচে একটু রাশটা মানে যদি সরিয়ে দেওয়া যায় তারাও কাজ করবেন। এবং যেভাবে আজকে প্রত্যেকে উৎসাহিত যে হ্যাঁ আমরা, মানে প্রত্যেকে আপনি কার দে ওয়ান্ট কথা টু। বলছেন? দেবশ্রীবাবু, আপনি কার কথা বলছেন? দু একটা নাম তো দিন যাতে আমরা আমার বুঝতে পারি। প্রচুর, বলুন রাজ্য, তাতে আমরা না বুঝতে না পারবো যে এরকম আর, মানে যারা এতদিন দেখবেন সাইড লাইনে ছিল বা কাজ হ্যাঁ, করার হ্যাঁ, সুযোগ দু পায়নি, একটা নাম প্রত্যেকের নাম নিলে বলছি। মানে ধরুন। আমি একদম আইপিএস অফিসারদের একদম হ্যাঁ, টপ টু হ্যাঁ, বটম অবধি, এবং বলছি নন আইপিএস অফিসার যারা রয়েছেন, ইভেন কি যারা কনস্টেবল বা এই র্যাঙ্কেও হুম, রয়েছেন, হুম, প্রত্যেকের, মানে এদের ম্যাক্সিমাম লোকজনের সাথে আমার যথেষ্ট সুসম্পর্ক রয়েছে হুম, এখনো। তারাও হুম, মনে করে না আমি রাজনীতিবিদ, বা হুম, আমিও, হুম, মানে তারা আমাকে কলিগ হিসাবেই এখনো ওই তুমি বা হুম। তুই বা ইয়েতেই সম্পর্ক দেবশ্রীবাবু, রয়ে আমি গেছে। আমি ফিরে আসি ওই ওই প্রশ্নটাতে। দেখুন, একদিকে আপনি সমর্থন করছেন এনকাউন্টারকে, বিজেপিও বলছে দরকার হলে করতে হবে, আর একদিকে আপনি বলছেন না, এনকাউন্টার কোনো উইং বম্বের মতো বানানো উচিত নয়। আবার আপনি বলছেন হ্যাঁ, বম্বেতে এনকাউন্টার একটা ডিপার্টমেন্ট বানানো হয়েছিল, এই তিনজন যাদের নাম দিলাম, তাই জন্য বম্বে আন্ডারওয়ার্ল্ডের থেকে মুক্তি পেয়েছিল। এটা কেন? আপনি কেন একটা এনকাউন্টার উইং বানাতে চাইছেন না? না, আমি ফ্র্যাঙ্কেনস্টাইন বানাতে চাই না। আমি ফ্র্যাঙ্কেস্টাইন। সকলকে দক্ষ করতে চাই যে পরিস্থিতিতে এরকম, ধরুন আজকে কোথাও যদি কোনো অ্যাটাক হয় বা কোনো টেররিস্ট অ্যাটাক হয়, তো ওই উইংটা গিয়ে কখন রিটালিয়েট করবে তার জন্য আমরা ওয়েট করব? নো। কিন্তু এনকাউন্টার একটা এভরিবডি, খুব স্পেশালিস্ট না, কিন্তু এভরি এনকাউন্টার এভরি পুলিশ অফিসার ইজ অলমোস্ট ইকুয়ালি এফিশিয়েন্ট। তাদেরকে আপনাকে সুযোগ দেওয়া হয়নি। তারা তাদের যথেষ্ট দক্ষতা রয়েছে। তারা ট্রেনিং পিরিয়ড থেকে ভালো, মানে তাদের বেসিক ট্রেনিং দেওয়া হয়েছে, পরে স্পেশালাইজ ট্রেনিং দেওয়া হয়েছে, আরো অনেক কিছু ইয়ে করা হয়েছে, কিন্তু সত্যি কথা কাজের সুযোগ না পেয়ে এবং তারা এতটাই অপমানিত হয়েছেন দেবশ্রী দীর্ঘদিন ধরে। দেবাশীবাবু, দেখুন, একটা জিনিস আপনি আমার থেকে অনেক অনেক ভালো জানেন, আপনি সিস্টেমের একটা লম্বা পার্ট ছিলেন। এনকাউন্টার স্পেশালিস্টের দরকার সম্ভবত এই কারণে হয়, বারুইপুর কেসে তাকে একটা গুলি পেটে মারা হয়েছে। এনকাউন্টার স্পেশালিস্ট কখনো পেটে গুলি মারবে না, পায়ে মারবে। বারুইপুর কেসে এনকাউন্টার হয়েছে রাত 12টার কাছাকাছি, পুলিশের স্টেটমেন্ট যা বলছে। রাত 12টায় রিকনস্ট্রাকশন কখনো এনকাউন্টার স্পেশালিস্ট করবে না। সে জানে যে এনকাউন্টার করতে হলে কিভাবে করতে হয় যাতে লিগালি কোনো প্রবলেম না থাকে। এক্ষেত্রে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে নিরস্ত্র লোকটিকে কি করে পেটে গুলি মারা হলো।
যেখানে এতগুলো পুলিশ অফিসার প্রেজেন্ট, পুলিশ কনস্টেবল অফিসার মিলিয়ে প্রেজেন্ট ছিলেন, তাকে খুব ইজিলি ওভার পাওয়ার করা যেত অন্যভাবে, পায়ে মেরে, অন্য কোথাও হাতে মেরে। লোকটা ভীত ছিল। কোথাও না কোথাও এনকাউন্টার স্পেশালিস্টের এই কারণে দরকার হয়, তারা ঠিক জানে কিভাবে এই প্রসেসটা করতে হয়। উম, আমি এই ব্যাপারে আপনার সাথে কিছু কিছু ব্যাপারে সহমত নই। এক হচ্ছে, রিকনস্ট্রাকশন অফ ক্রাইম তখনই করা হয় যে সময় যে ঘটনাটা ঘটেছে ঠিক সেই সময় সেই পার্সপেক্টিভ বা সেই রকম এনভায়রনমেন্টেই কিন্তু রিকনস্ট্রাকশন করা হয়। যদি এটা দিনের বেলা 12টার সময় হতো, ওই 12টার সময় রিকনস্ট্রাকশন করার দরকার পড়তো। এটা যদি রাত যে সময় এটা করা হয়েছে অলমোস্ট ওই সময় ওই ঘটনাটি ঘটেছে বলে মোটামুটি একটা আন্দাজ পাওয়া যাচ্ছে। 2 নম্বর, যেটা আমার জীবনে আমি অনেক ক্রিমিনাল, মানে ম্যাক্সিমাম ক্রিমিনালকে দেখেছি। আমাদের হয়তো অন্যরকম ধারণা থাকতে পারে, মানে ক্রিমিনাল মানে একটা বীভৎস ব্যাপার, তার একটা মানে খুব মানে তার চেহারা ইয়ে থাকবে। ম্যাক্সিমাম যারা হার্ডকোর ক্রিমিনাল হয় বা যারা এই যে যে ঘটনাটি ঘটিয়েছে, যে এত বড় একটা ক্রাইম করেছে, এটা শিশুর ওপরে এরকম পাশবিক অত্যাচার করেছে, আমি বলতে চাইছি যে এই ধরনের তাদের কিন্তু চেহারা বা কোনো, তারা একদম শান্তশিষ্ট হয়, দেখে মনে হবে আপনাকে মানে এর থেকে নিরীহ লোক হতে পারে না, মনে হবে 2 থাপ্পড় মারলে 2খানা দাঁত পড়ে যাবে। একদমই নয়। মানে যারা হার্ডকোর ক্রিমিনাল হয় না, বিশ্বাস করুন তারা ভীষণভাবে মানে তাদেরকে দেখে জাজ করার কোনো উপায় থাকে না। আর 2 নম্বর কথা হচ্ছে যে এক্ষেত্রে কোনো এনকাউন্টার স্পেশালিস্টেরও দরকার এ, এ, পড়তো না। তার কারণ হচ্ছে, যদি পুলিশের রিভলভার ছিনিয়ে নিয়ে গিয়ে তাকে কেউ অ্যাটাক করতে চায়, তাকে আপনি পেটে কেন, তাকে যদি আপনি মাথায় গুলি করেন, আইন আপনাকে কোনোভাবে বাধা দিতে পারবে না। মানে কোনো মানে আহ, আমাদের কোনো আগে যেটা সিআরপিসি ছিল এখন বিএনএসএস হয়ে গেছে, সেখানে পায়ে গুলি, পেটে গুলি, কোমরে গুলি, মাথায় গুলি বলে কোনো ব্যাপার নেই। আপনাকে ওভার পাওয়ার করার জন্য যা করা উচিত সেক্ষেত্রে সেই ততটাই আপনি বল প্রয়োগ করতে পারবেন। তাতে যদি কেউ মাথায় গুলি লেগেও মারা যেত, তাতে কোনো অসুবিধা ছিল না। অনলি থিং, এই যে তার যে পরবর্তীকালে যেটা বললাম, হিউম্যান রাইটস এর যে এনকোয়ারি যদি হয়, বা যদি কোনো ম্যাজিস্ট্রিয়াল এনকোয়ারি হয়, তাকে লিগালি জাস্টিফাই করতে হবে, দ্যাটস অল। ওকে, এর বাইরে দেখুন, মুম্বাই এনকাউন্টারের বিরুদ্ধে আমি মুম্বাইয়ের কথা বারবার আনছি, কারণ এনকাউন্টার উইং যেটা বানানো হয়েছিল ভারতবর্ষে, সেটা সব থেকে সাকসেসফুল উইং ছিল মুম্বাইয়ে। তো মুম্বাইয়ে এনকাউন্টার বিরুদ্ধে কোনো শক্তিশালী রাজনৈতিক বিরোধিতা তৈরি হয়নি, কিন্তু বাংলায় যে বামপন্থী প্রবীণ আইনজীবীরা একটা খুব শক্তিশালী লবি ক্রিয়েট করে রেখেছে কলকাতা হাইকোর্টে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার প্রধান, তারা এই সমস্ত বিরুদ্ধে প্রচুর পিআইএল করবে। এই পরিস্থিতি, বাংলার এই পরিস্থিতি, মানে আইনজীবীদের লবি, আর বম্বেতে যখন দয়ানায়ক ইত্যাদি ছিলেন সেখানে কোনো অ্যান্টি লবি ছিল না। এই পরিস্থিতিতে বাংলায় কি এনকাউন্টার করা অতটা সম্ভব হবে, মানে প্রথাগতভাবে? দেখুন, প্রথমত যেদিন মানে এনকাউন্টার হয় বলে আমরা বলছি, আমি আবার বলছি যে আমি এনকাউন্টার শব্দটা ইউজ করার পক্ষপাতী নই, কারণ এখানে তথাকথিত এনকাউন্টার নয় এটা। আবার বলছি, রাইট অফ প্রাইভেট ডিফেন্সকে অ্যাপ্লাই করা হয়েছে যখন কেস মানে যেভাবে কেস হিস্ট্রি বেরোবে পেয়ে যাবেন। 2 নম্বর হচ্ছে যে সেদিনও সকালে বলেছে যে চিফ মিনিস্টার তো অনেক বড় বড় কথা বলেছিলেন, যে সকালে কি ভাষাটা বলেছিলেন মনে না না, আছে যে আমি শুভেন্দু বাবুর ভাষায় যাচ্ছি না। না না, আমি ওগুলো শুভেন্দু কঠিন বাবুর ভাষা। ভাষা না, বামপন্থীরা ও নিজেরাই ও- বলছিলেন যে কি না না কোথায় না, কি হলো। ওগুলো তো ওগুলো ওগুলো ইলেকশনের সময় উনি বলেছিলেন। আমার কথা হচ্ছে, এই যে বামপন্থী হ্যাঁ, লয়ারদের আমি লবি, আমি এটা খুব যাচ্ছি শক্তিশালী। ওখানে। এরা যতই শক্তিশালী হোক না কেন, দেখুন, মানুষের যখন আপনি দরবারে আসবেন না, মানে এই যে এতদিন ধরে ওনারা, মানে যে কালকে বিকাশবাবু স্টেটমেন্ট দিয়েছেন, ওটা এতটাই নেগেটিভ হয়েছে ওনাদের জন্য, মানে এটাও বুঝতে পারছেন না যে কিভাবে এগোনো উচিত। আর 3 নম্বর কথা,
আবার বলছি ওনাকে শ্রদ্ধা রেখেই যে আইনটা যেমন ওনারাও জানেন, আইনটা আমাদেরও যথেষ্ট দক্ষ আইনজীবীরা রয়েছেন এবং আমার মতো মানে জীবন নষ্ট করে ফেলা একজন পুলিশ অফিসার, সে কিন্তু আইনের জোরে শীতলকুচির মতো ঘটনা থেকে বেঁচে, সে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করেনি এবং প্রত্যেকটি কাগজপত্র প্রত্যেকটি জিনিস মানে রিপোর্টিং থেকে আরম্ভ করে ঠিক রেখেছিলাম বলেও আমাকে মমতা ব্যানার্জির সিআইডি 10 বার ইন্টারোগেশন করেও মানে মার্ডার কেসে আমাকে অভিযুক্ত করে জেল খাটাতে চেয়েছিল, এক মুহূর্ত বাইরে গিয়ে কিছু করতে পারেনি। ওনারাও যতটা বলতে পারেন যে আস্ফালনের মাধ্যমে এগোবেন, আমরাও তৈরি আছি সেটাকে ডিফেন্ড করার জন্য, কোনো অসুবিধা নেই। যথেষ্ট নিপুণ ভাবে এই ব্যাপারটাকে দেখা হবে এবং এ ব্যাপারে সরকার আমার থেকে সাহায্য তো আশা করি চাইবেন বা আমার বক্তব্যও শুনেছেন। সেক্ষেত্রে মানে এইটুকু লিগ্যাল ওপিনিয়ন দেওয়ার মতো ব্যাপার রয়েছেন বা আমার উপরে অনেক দক্ষ আইনজীবী রয়েছেন, তারা তো পুরোটা আহ, ব্যাপারটা। পরের প্রশ্নে আসি। পুলিশ সংস্কার, পুলিশ রিফর্ম, বহু বছর ধরে এর কথা চলছে সারা ভারতবর্ষে, যেটা সেন্ট্রালি হতে হবে, এটা পশ্চিমবঙ্গের ব্যাপার নয়। পুলিশ সংস্কার না করে শূন্য পদ, 40% ওপেনিংস খালি পড়ে আছে বাংলা এবং কলকাতা মিলে পুলিশে, সেগুলো না পূরণ করে শুধুমাত্র এনকাউন্টারের মাধ্যমে কি অপরাধ দমন করা সম্ভব? মানে যে হাওয়াটা উঠেছে এনকাউন্টার করে একটা ভয় ক্রিয়েট হবে এবং অপরাধ দমন হয়ে যাবে খুব তাড়াতাড়ি, শর্টকাট, সেটা কি সংস্কার আর শূন্য পদ পূরণ না করে করা সম্ভব? না না, ওটা তো হবেই। ওটা মানে আমাদের সাথে পরশুদিন তো মাননীয় মুখ্যমন্ত্রী দেখা হয়েছিল, তো উনি বলেই দিয়েছেন যে খুব তাড়াতাড়ি আমরা 30 বা 40 হাজার শূন্যপদ নিয়োগ করছি এবং তাড়াতাড়ি মানে কত, কি ফ্রেমওয়ার্ক, টাইমের কি আই ফ্রেমওয়ার্ক, কত থিঙ্ক তাড়াতাড়ি? এবছরের মধ্যেই হয়ে যাওয়ার কথা, মানে যতটা ওনার কথা শুনে মনে হয়েছে। আর এবছর মানে এই ফিনান্সিয়াল ইয়ার, এই যেটা কি ফাইন্যান্সিয়াল ইয়ার, ইয়েস ইয়েস, আগামী বছর এপ্রিলে, মার্চ 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 অব্দি ধরে মার্চ চলবে। মার্চে ধরে চলতে হবে এবং তারপরে অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পরে ট্রেনিং হয়ে তাদেরকে ইন্ডাক্ট করতে করতে আরো 6 মাস, মানে মোটামুটি 1.5 বছরের গণনা। 1 থেকে 1 বছর 2-3 মাস ধরে চলুন। তো হুম, এইটা অতি অবশ্যই খুব দ্রুত করে ফেলা হবে। হুম, আর 2 নম্বর কথা হচ্ছে বাই দ্যাট টাইম, যেটা বললাম যে মানে আমিও যে প্রেজেন্টেশনটা দেবো বা যে টেকনোলজিকে দিয়ে আমরা আপগ্রেড করব, দুটো জিনিসই একটা একটার পরিপূরক। একটা জিনিস একটা জিনিসকে সাপোর্ট করবে। হ্যাঁ, আমি আপনাকে প্রথমেই বলেছি 1.5-2 বছর লাগবে পুরো সিস্টেমটাকে একদম মোটামুটি ঠিকঠাক জায়গায়, একটা খুব ভালো জায়গায় নিয়ে যেতে। কিন্তু তার আগে এরকম নয় কি আমরা আহ, মানে খুব খারাপ অবস্থায় থাকবো, 1.5-2 বছর পরে খুব ভালো জায়গায় যাব। তার আগে হুম, হ্যাঁ, কাজ চালিয়ে নেওয়ার মতো আমরা অতি অবশ্যই করতে পারবো। okay. দেখুন, এই ঘটনাটায় ফিরে আসি বারুইপুরের। এই দুজন যাকে ধরা হয়েছে এখন অভিযুক্ত, তাদেরকে পুলিশ স্টেশন তো দূরে ছিল, যে লোকাল ইয়েগুলো হয়, ঘুমটিগুলো হয়, সেখানে দুজনকে নিয়ে এসে প্রথমে ডিটেইন করা হয়, ঠিক অ্যারেস্ট নয়, তারপরে ছেড়ে দেওয়া হয়। এই যে লোয়ার লেভেলে পুলিশদের নিষ্ক্রিয়তা, এটা সারা পশ্চিমবঙ্গে, কলকাতায় ততটা নয় কারণ এখানকার পুলিশ কিছুটা এডুকেটেড, সারা পশ্চিমবঙ্গে এই লোয়ার লেভেল পুলিশদের নিষ্ক্রিয়তা ভয়ঙ্কর। এই ঘটনাটা যেহেতু কলকাতার কাছে ঘটেছে, তাই জন্য এটা অনেক পাবলিসিটি পেয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে যখন আমরা কথা বলছি হয়তো পশ্চিমবঙ্গের অন্য কোথাও এই ধরনের ঘটনা ঘটছে, আমরা জানতে পারছি না। এই যে রিফর্ম পুলিশের, এটা কি শুধু যে টেকনোলজিক্যাল রিফর্ম আপনি বলছেন, আপনার সাথে আইআইটির অনেকে মিলে কাজ করছে, আপনি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রেজেন্ট করবেন, তা দিয়ে হবে, নাকি মানসিকতার রিফর্ম করতে হবে? আর সেই মানসিকতার রিফর্ম এত সহজ নয়। পুলিশের লোভ, নিষ্ক্রিয়তা, এক ছোট ঘুষ নিয়ে ছেড়ে দেওয়া, এগুলো কিভাবে ঠিক হবে? আপনি একদম সঠিক বলেছেন, মানসিকতা রিফর্মস ইজ মোর নিডেড দেন টেকনোলজিক্যাল রিফর্মস। আমি যদি মানসিকভাবে আহ, ঠিক হয়ে যাই, তাহলে টেকনোলজি আমাকে সাপোর্ট করতে পারে, কিন্তু শুধু টেকনোলজি দিয়ে আহ, সমাজকে শোধরানো যায় না। যেটা দরকার, এই যে যে ধরনের অফিসাররা বা যে ধরনের পুলিশ কর্মীরা এখনো এই সিস্টেম চালিয়ে যাচ্ছেন,
তাদের ক্ষেত্রেও কিন্তু দেখবেন অলরেডি পানিশমেন্ট বা অন্যান্য জিনিস ইনিশিয়েট করা হচ্ছে এবং তাদেরকেও বদলে ফেলা হবে। সিস্টেমের যে বদল, এটা শুধু টেকনোলজির বদল নয়, মানসিকতার বদল এবং সেটার বিবেকের জন্য কি, বদল। সেটার জন্য আপনি কি রিপোর্ট দিচ্ছেন দুটো দুটো মুখ্যমন্ত্রীকে? দুটো জিনিস হতে পারে প্রত্যেকটি জায়গাতে। যে অফিসাররা বা যে পুলিশ কর্মচারীরা এখনো ভাবছেন যে পুরনো স্টাইল অফ ওয়ার্কে আমরা কাজ করে যাব, সেটা প্রত্যেকটি জায়গায় সেটা রিপোর্টেড হচ্ছে। ২ নম্বর কথা হচ্ছে যে পুলিশেরও কিছু মানসিক যেটা দেখবেন যে একটা স্ট্রেস ফ্রি লাইফ দরকার। সেটারও ব্যবস্থা করার জন্য মানে আমরা অন্যান্য অনেক কিছু ইনকর্পোরেট করার চেষ্টা করছি তাদের জীবনে। আর ৩ নম্বর হচ্ছে যে যেটা খুব ইম্পোর্টেন্ট, যে এই যে রাস্তায় যে টাকা তোলা সিস্টেম বন্ধ হওয়া এবং পুলিশকে এটাই বার্তা দেওয়া যে এটা তোমাদের লাইফ হতে পারে না। হয়তো কাঁড়ি টাকা কেউ রোজগার করে ভাবছেন যে আমাদের লাইফটাকে সিকিউর করা। যারা করতে গেছেন এর মধ্যে অনেক পুলিশকর্মী সাসপেন্ডেড হয়েছেন। অনেক পুলিশকর্মী কিন্তু তাদের ক্ষেত্রে এতটাই স্ট্রং এভিডেন্স আছে। আরেকটা জিনিস আপনি ভেবে দেখুন, আরজি করে মমতা ব্যানার্জির কথা শুনে যে ৩ জন পুলিশ অফিসার এই জঘন্য কাজটি করেছিলেন, আইপিএস অফিসার হয়েও, তারা এত সিনিয়র অফিসার হয়েও কিন্তু তারা সাসপেন্ডেড হয়ে আছেন এবং তারা যে জঘন্য অপরাধ করেছেন আমার মনে হয় না এই জন্মে তারা চাকরিটা ফিরে পাবেন বা তাদের চাকরি থেকে আমি ডিসমিস করা আমি হবে আমি ওদিকে নিশ্চিত। হ্যাঁ, ওদিকে যাচ্ছি না, কারণ ওটা একটা আলাদা সাবজেক্ট, এবং সেখানে উম, পলিটিক্যাল কম্পালশনের জন্য এই ৩ আইপিএস অফিসার অ্যাক্ট করেছিলেন কোথাও না কোথাও। আইপিএস আমি রা একটা রিপোর্ট জিনিসে করে অ্যাড পলিটিক্যাল করছি, লিডার্সকে। হ্যাঁ, মানে আমি ইন্ডিভিজুয়ালি বলতে পারি যে কজন পুলিশ অফিসারকে যে যতগুলো কেস রেফার করি বা দেখতে বলি বা যাই করি না কেন, আমি একটা কথাই বলি যে আপনি আইনের মধ্যে থেকেও মানে আইনকে মেনেই চলুন। আমি আপনাকে বলছি বলে আপনাকে আইনের বাইরে গিয়ে এমন কোনো কাজ করতে হবে না যেটাতে পরবর্তীকালে আপনি বিপদে পড়তে পারেন। এবং দেবাশিস বাবু। দেবাশী বাবু, আপনি যা বলছেন সব ঠিক। আমি একটা ছোট্ট ঘটনা বলি আপনাকে, আপনার সাথে কথা বলার প্রিপারেশন আমি কিভাবে নিয়েছিলাম। আমি গত দুদিন, আমি আপনার সাথে কথা বলার আগে গত দুদিন 3টে কলকাতার থানা, আমি আবারও বলছি কলকাতার থানা, ভাবুন সেখানে কি অবস্থা, তার এক্সপিরিয়েন্স আপনার সঙ্গে শেয়ার করছি। আমি বড়বাবুর কাছে যাইনি, আমি সাধারণভাবে ড্রেস করে থানায় গিয়ে একদম জুনিয়র লেভেলের আইও ইন্সপেক্টর এদের সঙ্গে আমি বসে চা খেয়েছি, গল্প করেছি এবং একটা জিনিস আমি জানতে চেষ্টা করেছি যে আপনারা তেলের টাকা কত পান মাসে, বাইকে করে যে যান ইনভেস্টিগেশনে তেলের টাকা কত পান। তাদের উত্তর হচ্ছে সরকার তো কোনো তেলের টাকা দিচ্ছে না। তখন আমার পরের প্রশ্ন ছিল, তাহলে যখন ট্রেল খুঁজতে শহরের বাইরে যেতে হয় কিংবা স্টেটের বাইরে যেতে হয় গাড়ি নিয়ে, সে গাড়িটা কোত্থেকে পান? কারণ থানায় 2টো গাড়ি আছে যেটা শহরের জন্য ডিপ্লয়েড। তাদের বক্তব্য হচ্ছে যে সে গাড়িও আমাদের কাছে নেই, কিন্তু আমরা যাই। একটু খোঁচাতে বেরোলো যে তারা লোকাল বিজনেসম্যান, লোকাল বিল্ডার, তাদের সহায়তা নিয়ে তাদের গাড়ি নেন আর তেলের টাকা তারা যোগান বিভিন্ন ছোট ছোট গুমটিওয়ালারা যারা বসে আছে তাদের কাছ থেকে চাঁদা তুলে। এর খুন পোকা খুন, এটা কলকাতা, ছোট ছোট এটা জায়গার ব্যাপার। এর উত্তরটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এই ব্যাপারটা যেমন একদিকে সত্য, একদিকে আবার অসত্যও বটে। ঠিক পুরোটা ঠিক বলেননি, মানে আংশিক তাতে টুইস্ট আছে। প্রত্যেকটি গাড়ির পিছনে, সরকারি গাড়ি সেটা আপনার মানে পুলিশের বা হায়ার্ড গাড়ি বলুন বা যারা মোটর সাইকেল বা অন্যান্য ভেহিকেল অ্যাভেল করে, যেটা সরকারের খাতাতে রেজিস্টার্ড করা আছে, তাতে একটা মাসে তেলের অ্যালটমেন্ট আছে। প্রথম যেটা বলেছে আপনাকে ভুল বলেছে। তার এবার বলতে পারেন যে হয়তো আমার মাসে 200 লিটার তেল দরকার। 200 লিটার তেল হয়তো আমি আমার লাগছে হয়তো ধরুন 300 লিটার। এই এক্সেস যে 100 লিটার তেলটা কে দেবে? ঠিক আছে? এটা স্পেশাল পারমিশন ছাড়া বা যেভাবে ওনাদেরকে ছোটানো হয় বা ডিউটি করানো হয় বা ধরুন সময় বাড়ি থেকে আসতে হয় বা পুলিশের ক্ষেত্রে আগেই আসতে হয়,
সেই এক্সেস তেলের স্যাংশন সবসময় থাকে না। এইটা হয়তো ওরা অন্যান্য ভাবে যেটা বলছেন যে একে ওকে ধরে ম্যানেজ করে, ঠিক আছে, কিন্তু একেবারে দেয় না, মানে এই না, পুরো আমি ধারণাটাই ভুল। তো যেটা দেবেশবাবু, এক্সেস, আমি এই ডিবেটের মধ্যে যাচ্ছি না, আমি বলছি যে আপনি শুভেন্দু বাবুর হ্যাঁ, অ্যাডভাইসার হয়ে কি রিফর্ম করার কথা বলছেন? আমি এইগুলো যদি এটাই ঠিক না হয়, এইগুলো তো ঠিক এইটাই হতে হবে। বলছি। আমার উত্তরটা আমি শেষ করিনি এখনো। হুম, একটা কন্টিনজেন্সি ফান্ড বলে একটা ফান্ড হয়, ঠিক আছে, হুম, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই দেওয়া হয়। হুম, বা এক তো হচ্ছে আমাদের মডার্নাইজেশন যখন হবে, হুম, মানে অবশ্যই তেল বা গাড়ির সংখ্যা বাড়ানো, হুম, মানে হুম, প্রত্যেকটা ঘটনা ঘটার যাতে 5 মিনিটের মধ্যে কি 6 মিনিটের মধ্যে এমন ভাবে মানে সার্ভেলেন্স ভেহিকেল গুলোকে সেট করা যাতে পৌঁছতে পারে, সেই ব্যাপারটাও অ্যালটমেন্টের টাকাটাও অনেকটা বাড়াতে হবে, কিন্তু এটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই। বা এটা হবে, এটাও বলে দিচ্ছি হবে, এটা আমাদের এজেন্ডার মধ্যে আছে, বা সেই প্রেজেন্টেশনেও আছে বলুন, বা মাননীয় মুখ্যমন্ত্রীর মনের মধ্যেও আছে এটা, মানে যতটা কথা হয়েছে। কিন্তু যেটা আরেকটা বড় বিষয় হচ্ছে যেটা, যে আমরা একটা জিনিস কখনোই করিনি বা করি না, এই যে এতদিন ফান্ড ডাইভারশন হতো না, মানে ধরুন পুলিশের মডার্নাইজেশনের টাকা আপনি দেখবেন যে অন্যান্য খাতে গিয়ে খরচা হুম, হয়েছে এবং সেই ঠিক, টাকাটা অন্য জায়গায় চলে গেছে। আর একদম ঠিক। যে সিনিয়র অফিসারদের কাছে যে কন্টিনজেন্সি ফান্ডটা যেত না, ম্যাক্সিমাম লোক সেটা পকেটে ঢুকিয়ে নিয়ে চলে যেত। আমি হুম, দায়িত্ব নিয়ে হুম, বলছি। হুম, তো ঠিক ফলে বলছেন। সেই টাকাগুলো যেটা আপনার সত্যিকারের কাজে লাগানোর কথা, সেই টাকা যদি হুম। তারা না ব্যবহার করবে, তাহলে এগুলো তার কি শুভেন্দু বাবুর চোখে আঙ্গুল দিয়ে শুভেন্দুবাবু দেখানোর কোনো এমনই প্রচেষ্টা আপনি করছেন? একজন, শুভেন্দুবাবু পশ্চিমবঙ্গে জানেন না এরকম কোনো ইয়ে, মানে ব্যাপার নেই, মানে ওনার মতো অ্যাডমিনিস্ট্রেশনের মানে রন্ধ্রে রন্ধ্রে খবর রাখা লোক বা এত এক্সপিরিয়েন্স লোক আমার চোখে তো পশ্চিমবঙ্গে কেউ নেই, ওকে, আমাদের দলেও কেউ নেই। ফলে ওকে। উনি জানেন না, এবং এটা নয়, উনি প্রত্যেকের সাজেশন নিয়ে যে যে দপ্তরে যেটা যেটা করা উচিত, হুম, প্রত্যেকটা দপ্তরকে তার ঠিক জায়গায় নিয়ে আসার জন্য অতি অবশ্যই এতটাই দক্ষতার সাথে কাজ করবেন যে আফটার 5 ইয়ার্স আমরা ওকে, সত্যি একটা অন্য বাংলাকে দেখতে পাবো। ওকে, আশা করি দেখতে পাবো। সব থেকে বড় প্রবলেম, পুলিশকে মানুষ কেন মনে করে চোর? তার কারণ এই ভাবনাটা কিভাবে বদলাবেন? তার জন্য কি দিচ্ছেন আপনি সাজেশন সরকারকে? দেখুন, এতদিন ধরে যেভাবে মানে পুলিশকে কেন চোর করে রাখা হয়েছিল জানেন কি? তো যদি পুলিশকে না এইভাবে ট্রিট করে চোর করে না রাখে, এবং আজকে যা পুলিশকে হয়েছে আপনার রিপোর্টে কি না, থাকবে? আমি আমি বলছি নিউজ, এখান আমি, থেকেই আসছি, মানে আমার হ্যাঁ, এই আপনার উত্তরটা আমার এখান থেকেই বেরোবে, মানে ওই সাজেশন থেকেই বেরোচ্ছে। যদি আপনি কারাপ্টেড না হন, তাহলে আপনি খারাপ কাজ করতে মানে একদম ইউ আর বাউন্ড টু ডু দ্যাট, এবং মানে আপনার কাঁধটা ঝোঁকাতে বা মেরুদণ্ডটা ঝোঁকাতে বাধ্য হবেন। আমাদের যে সিস্টেমে আমরা পুলিশ মডার্নাইজেশনে যাচ্ছি, পুলিশের বাজেট বাড়ানো হচ্ছে অনেক, পুলিশকে দিয়ে অনেক ভালো কাজ করানোর জন্য যা যা মডার্নাইজেশনে প্রত্যেকটি জিনিস বাড়ানো থেকে, এবং যে যে আপনাকে বললাম সাজেশনগুলো দেওয়া, এবং পুলিশের ক্ষেত্রে জানেন আপনারা অনেকেই যে অ্যাডিশনাল এসপি অব্দি 13 মাসের একটা মানে 1 মাসের একটা এক্সট্রা ওরা ইয়ে পায়, মানে স্যালারি পায়। তো এগুলো ছাড়াও পুলিশকে ইনসেনটিভ দেওয়ার ব্যাপারটা, যেটা পুলিশ কলকাতা পুলিশেও চালু আছে, ভালো কাজের জন্য পুরস্কার বা এগুলো আছে, এগুলো দীর্ঘদিন ধরে বন্ধ আছে। তো এই ব্যাপারগুলোকে আমরা পুনরায় রিভাইভ করব। সঙ্গে এই যে এতদিন ধরে এক এক লপ্তে 20% ডিএ বেড়েছে, যখন আর কিছুদিন পরে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে এক পার হয়ে যাবে না, প্রত্যেকটা মানুষই দেখবে যে আমি তার পরিবারকে ভালো করে চালাতে পারছি, তখন আমার মনে হয় না কেউ আর ওই চুরি করতে উৎসাহিত হবে। অনেক ধন্যবাদ আইপিএস দেবাশিস ধর, এখন এমএলএ, ট্রু নিউজ বাংলার সাথে কথা বলার জন্য, এবং আশা করব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনাকে আপনার অভিজ্ঞতাকে সৎ ব্যবহার করবেন, আপনাকে সুযোগ দেবেন, যে রিপোর্ট আপনি বানাচ্ছেন
সেটাকে কোনো না কোনোভাবে কাজে লাগাবে। অনেক ধন্যবাদ ট্রু নিউজ বাংলার সাথে কথা বলার জন্য, এবং আমরা খুব শীঘ্রই জুড়বো আবার। অনেক প্রশ্ন রয়ে গেল, আজকে সময় পেরিয়ে গেছে। ধন্যবাদ। ধন্যবাদ।